দুর্গাপুর স্টেশনের রাত্রি যেন একটা অদৃশ্য পর্দা টেনে দিয়েছে শহরের ওপর। সেই পর্দার আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত নীরবতা, যেখানে ট্রেনের দুরাবত হুইসেল আর প্ল্যাটফর্মের টিমটিমে হলুদ আলো মিলেমিশে তৈরি করে এক অচেনা ঠান্ডা। এমন ঠান্ডা যা শুধু চামড়ায় নয়, হাড়ের গভীরে, আত্মার কোণেগোকে কাঁপুনি ধরিয়ে দেয়। প্ল্যাটফর্ম নম্বর 2-এর সেই অন্ধকার কোণে, যেখানে একটা পুরনো টিউবলাইট অর্ধেক ঘুম আর অর্ধেক জেগে থাকার মাঝামাঝি অবস্থায় ঝুলে আছে, সেখানে একটা ছেলে বসেছিল। তার নাম আরিফ। বয়স মুশকিল করে 19। জামাকাপড় ধুলো আর ঘামে একাকার, শার্টের হাতা ছেঁড়া, পেট এত খালি যে ভেতর থেকে ভোকের আওয়াজ নিজেকেই লজ্জা দিচ্ছিল। আরিফ বারবার 2 হাঁটু বুকে জড়িয়ে নিজেকে আরও ছোট করে ফেলছিল, যেন দুনিয়ার নজর থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে চাইছে। আশপাশের লোকেরা আসা যাওয়া করছিল, কেউ তাকে লক্ষ্য করেছে, কেউ করেনি। এই ভিড়ের মাঝে একটা মেয়ে ধীর পায়ে হাঁটছিল। তার নাম সায়রা, বয়স 21, দুর্গাপুরে নার্সিং পড়ে। সে রোজের মতোই দেরি করে ফিরছিল। সারাদিনের দৌড়োদৌড়িতে তার মাথা ভারী আর মন তার থেকেও ভারী। দূর থেকে কোনো চায়ের দোকানের কেটলির সিটির আওয়াজ ভেসে আসছিল, আর মাঝে মাঝে ট্রেনের চাকার খড়খড় শব্দ। সায়রা তাড়াতাড়ি বাইরের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার চোখ প্ল্যাটফর্মের সেই কোণে আটকে গেল। আরিফের মুখ প্রথমবার স্পষ্ট দেখা যায়নি, কারণ ছেলেটা মাথা নিচু করে বসেছিল। কিন্তু কিছু একটা ছিল, এমন কিছু যা স্বাভাবিক নয়। সায়রা প্রথমে মনে মনে বলল, না, দেরি হয়ে যাচ্ছে, বাবা অপেক্ষা করবেন, আর এই স্টেশনে এমন কি না পাওয়া যায়। সে নিজেকে বোঝালো, যেমন সব সংবেদনশীল মানুষ নিজেকে বোঝায়, যে সবার দুঃখ তুলে নিলে নিজেই পড়ে যাবে। কিন্তু সে আর এগোতে পারল না। তার পা ফিরে এলো, ধীরে, যেন পা নিজে থেকে ফিরছে না। সে আরিফের থেকে একটু দূরে দাঁড়ালো, খুব আস্তে স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? তার গলায় কোনো আদেশ ছিল না, শুধু একটা সরল চিন্তা। আরিফ মাথা তুলল। প্রথমবার তার চোখ সায়রার চোখের সঙ্গে ধাক্কা খেল, আর সেই মুহূর্তে সায়রার মনে হলো যেন সে কোনো মানুষের চোখে নয়, কোনো ভাঙা বাড়ির ছাইয়ের মধ্যে ঝুঁকে দেখেছে। আরিফের চোখ লাল ছিল, কিন্তু কাঁদার জন্য নয়, জেগে থাকা আর ভয়ের জন্য। তাতে একটা অদ্ভুত মিনতি ছিল। সে কিছু বলল না। সায়রা বলল, ভয় পেও না, আমি শুধু চাই তুমি জল খাও। আরিফ বোতলের দিকে তাকালো, তারপর সায়রার মুখের দিকে। একটা মেয়ে একা রাতের স্টেশনে তার কাছে বসে, এই দৃশ্য আরিফের কাছেও অবিশ্বাস্য লাগছিল। তার গলা থেকে ধীরে আওয়াজ বেরোলো, কেন? শুধু একটা শব্দে তার পুরো জীবনের আঘাত ছিল, কেন সাহায্য করছো? সায়রা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার কাছে কোনো বড় উত্তর ছিল না। সে ধীরে বলল, কারণ তোমার জায়গায় যদি আমার ভাই হতো, তাহলে আমি চাইতাম কেউ তাকে এভাবে একা না ছাড়ে। এটা শুনে আরিফের চোখ হঠাৎ ভিজে গেল। সে তাড়াতাড়ি পলক ফেলল, যেন চোখের জল ভিতরে ঠেলে দিতে চাইছে। কিন্তু কিছু চোখের জল এমন হয় যা ভিতরে থামে না, তারা বাইরে এসেই শ্বাস নেয়। আরিফ বোতল নিল, 2 হাতে শক্ত করে ধরল, যেন কেউ কেড়ে নেবে। সে এক ঢোক খেল, তারপর আরেকটা। আর যত জল তার গলা দিয়ে নামছিল, সায়রার মনে হলো যেন প্রথমবার কেউ তার ভিতরের ভয় একটু কমিয়েছে। সায়রা আশপাশ দেখল। স্টেশনের ভিড় এখন কমে গিয়েছে। কিছু লোক চা খেতে খেতে তাকে দেখছিল। কারোর চোখে প্রশ্ন ছিল, মেয়েটা রাতে ছেলের সঙ্গে। দুর্গাপুর বড় শহর, কিন্তু মানুষের চিন্তা অনেক সময় ছোট শহরের মতোই সংকীর্ণ হয়। সে বুঝতে পারছিল যে যদি এখন উঠে চলে যায়, তাহলে এই ছেলেটা আবার সেই অন্ধকারে পড়ে যাবে। আর যদি তাকে সঙ্গে নিয়ে যায়, তাহলে কাল কেউ বিষ ছড়াবে। তার ভিতরে 2টো আওয়াজ লড়ছিল, একটা সমাজের, অন্যটা তার আত্মার। সে খুব ধীরে, খুব ভেবে বলল, তোমাকে কোথায় যেতে হবে? আরিফ মাথা নিচু করল। তার উত্তর এমন যেন কেউ তার নামের সঙ্গে তার ঠিকানাও কেড়ে নিয়েছে। কোথাও না, সে বিড়বিড় করে বলল। গ্রাম ছিল, কিন্তু এখন নেই। গ্রাম কোথায়? সে জিজ্ঞেস করল। আরিফ শুধু এটুকু বলল, কাছেই, কিন্তু আমি ফিরে যেতে পারি না। সে আর কিছু বলতে পারল না, যেন বললেই তার ভিতরের কোনো ঘা ফেটে যাবে। সায়রা একটা গভীর নিঃশ্বাস নিল। তার মাথায় বাবার মুখ ভেসে উঠল, অসুস্থ, ক্লান্ত আর সমাজকে ভয় পাওয়া। সে জানত বাবা প্রথমে মানা করবেন, পাড়ার লোক কি বলবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হবে। সে আরিফের দিকে তাকিয়ে খুব আস্তে কিন্তু খুব স্পষ্ট বলল, দেখো, এখন রাত অনেক হয়ে গেছে, তুমি এভাবে এখানে থাকতে পারো না। সকাল হওয়া পর্যন্ত আমার বাড়িতে থেকে যাও। সকাল হতেই যদি তুমি চাও, তাহলে গ্রামে চলে যেও। আরিফ তার দিকে তাকালো, যেন কেউ তাকে কোনো শব্দ নয়, কোনো ছাদ দিয়েছে। তার ঠোঁট কাঁপল। সে কিছু বলতে চাইছিল, হয়তো ধন্যবাদ, হয়তো না, হয়তো আমি যোগ্য নই, কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোল না। সায়রা প্রথমবার অনুভব করল যে একটা বাক্য, সকাল পর্যন্ত আমার বাড়িতে থেকে যাও, কখনো কখনো কারো পুরো জীবনের মোড় হয়ে যায়। সে উঠল,
আরিফকে আসতে ইশারা করল। চলো। আরিফ ইতস্তত করল। তার শরীর যেন ভারী হয়ে গিয়েছিল, হয়তো ক্লান্তিতে, হয়তো সংকোচে। সায়রা এক পা এগিয়ে বলল, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, শুধু চলো। আরিফ মাথা নাড়ল। সে ধীরে ধীরে উঠল। তার পায়ে চটিও চিক ছিল না, কিন্তু সেই রাতে দুর্গাপুর স্টেশন থেকে বেরোতে গিয়ে তার পায়ে প্রথমবার এমন কিছু ছিল যা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল, একটা হালকা আশা যা ভয়ে ভয়ে চলতে শুরু করেছিল। দুর্গাপুরের সেই রাতে যখন শহরের রাস্তা প্রায় খালি হয়ে গিয়েছিল, সায়রা আরিফকে সঙ্গে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে এলো। আরিফ বারবার ভাবছিল, কোথাও এটা ভুল তো নয়, কাল সকাল হতেই কি তাকে ধাক্কা মেরে বের করে দেবে। কিন্তু সায়রার চালে কোনো ইতস্তত ছিল না। সে তাড়াতাড়ি হাঁটছিল না, যাতে আরিফ পিছিয়ে না পড়ে। এই ছোট সতর্কতাও আরিফের কাছে নতুন ছিল। সায়রার বাড়ি দুর্গাপুরের একটা পুরনো বস্তিতে, দুটো ঘরের ছোট বাড়ি, যার দেয়ালে আর্দ্রতার হালকা দাগ আর দরজার কাছে তুলসীর একটা টব রাখা। বাড়ির জানালা থেকে হালকা আলো বাইরে আসছিল। ভিতরে তার বাবা হারুন কাঠের পুরনো চেয়ারে বসে কাশছিলেন। তার কাশিতে বয়সের থেকে বেশি ক্লান্তি ছিল। সায়রা দরজা খুলতেই তার চোখ আরিফের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো, যেন হাওয়াও থেমে গিয়েছে। হারুনের চোখে প্রশ্ন ছিল, এ কে? সায়রা ধীরে বলল, বাবা, এ স্টেশনে একা ছিল, আজ রাত এখানেই থাকবে, সকালে চলে যাবে। সে ইচ্ছে করে কথা ছোট রেখেছিল, যাতে কথা লম্বা না হয়। হারুন আরিফকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার মুখে কঠোরতা ছিল না, কিন্তু চিন্তা ছিল, সমাজের, পাড়ার, মেয়ের, ইজ্জতের। সায়রা, তারা ধীর স্বরে বললেন, লোকে কি বলবে? এই প্রশ্ন তারা মেয়ের থেকে নিজের কাছেই বেশি করেছিলেন। সায়রা এক মুহূর্তের জন্য বাবার চোখে তাকালো। লোকে তো যা খুশি বলবে বাবা, সে শান্ত গলায় বলল, কিন্তু যদি আজ রাতে একে ছেড়ে দিতাম, তাহলে আমি নিজেকে কি বলতাম? হারুন চুপ করে গেলেন। তার চুপ থাকায় সম্মতিও ছিল আর ভয়ও ছিল। তারা হালকা মাথা নাড়লেন, যেন বলছেন, ঠিক আছে, কিন্তু সাবধান। আরিফ দরজার কাছেই দাঁড়িয়ে রইল, মাথা নিচু। তার মনে হলো যেন সেই ছোট বাড়ির দেয়ালের জন্যও বোঝা। সে ভিতরে পা দেওয়ার আগেই ইতস্তত করল। সায়রা তাকে ভিতরে আসার ইশারা করল, যেন বাড়ির কোনো সদস্য ফিরে এসেছে। এই স্বাভাবিকতা আরিফের কাছে অস্বাভাবিক ছিল। সে চুপচাপ চটি খুলে কোণে রাখল। ঘরে একটা ছোট বিছানা ছিল, একটা টেবিল আর দুটো চেয়ার। দেয়ালে সায়রার মায়ের পুরনো ছবি ঝোলানো। আরিফের চোখ সেই ছবির ওপর গেল। তার মা মনে পড়ল, যাকে সে খুব ছোটবেলায় হারিয়েছে। সে তাড়াতাড়ি চোখ নামালো, কারণ স্মৃতি অনেক সময় সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। সায়রা তাকে চেয়ারে বসতে বলল। সে বসল না, শুধু কিনারায় ঠেস দিয়ে বসল, যেন পুরোপুরি বসার অধিকার নেই। সায়রা রান্নাঘরের দিকে গেল। সেখানে সাধারণ খাবার ছিল, ডাল, 2-3টে রুটি আর একটু সবজি। সে চুপচাপ একটা থালায় খাবার সাজালো। যখন সে থালা নিয়ে এসে আরিফের সামনে রাখল, তখন আরিফের চোখ সেই থালায় আটকে গেল। হয়তো সারাদিন না খেয়েছিল, কিন্তু সে তৎক্ষণাৎ হাত বাড়ালো না। সে ধীর স্বরে বলল, আমি খেয়ে নেব। তার গলায় অনুমতি চাওয়ার অভ্যেস ছিল। সায়রার বুক যেন কেউ চেপে ধরল। এটা তোমার জন্যই, সে বলল, আরাম করে খাও। আরিফ প্রথম গ্রাস ভাঙল। তার হাত কাঁপছিল। যেই রুটির টুকরো ডালে ডুবিয়ে মুখে দিল, তার চোখ থেকে চোখের জল টপ করে পড়ল। সে তাড়াতাড়ি মাথা নিচু করল, যাতে কেউ না দেখে, কিন্তু সায়রা দেখে ফেলেছিল। সে কিছু বলল না, শুধু পাশে রাখা গ্লাসে জল ভরে এগিয়ে দিল। আরিফ খেতে খেতে হঠাৎ থেমে গেল। অনেকদিন পর সে বিড়বিড় করে বলল, কেউ এভাবে খাবার দিয়েছে। সেই ছোট বাড়িতে যা হলো, তা শুধু খাবার ছিল না, তা ছিল কোনো ভাঙা আত্মসম্মানকে আবার মানুষ হওয়ার অনুভূতি দেওয়া। হারুন সব দেখছিলেন। তার মুখের কঠিন রেখা একটু নরম হয়ে গিয়েছিল। তারা ধীর স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, নাম কি? আরিফ উত্তর দিল, বাড়ি কোথায়? আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। গ্রাম কাছেই, কিন্তু এখন কোনো বাড়ি নেই। তার গলা ভেঙে গেল। হারুন আর প্রশ্ন করলেন না। তাদের মনে হলো কিছু ঘা এমন, যার ওপর আঙুল রাখা উচিত নয়। রাত গভীর হয়ে আসছিল। সায়রা মেঝে চাদর পাতল। তুমি এখানে শুয়ে পড়ো, সে বলল। আরিফ তৎক্ষণাৎ মানা করতে চাইল, না, আমি বাইরে। কিন্তু সায়রা থামিয়ে দিল, বাইরে ঠান্ডা, আর এখানে কেউ তোমাকে বের করে দেবে না। সকালের কথা সকালে বলবো। তার কথা একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। আরিফ ধীরে চাদরে শুয়ে পড়ল। তার চোট ছাদের দিকে আটকে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে 4 দেয়ালের ভিতরে। সায়রাও তার বিছানায় শুয়ে, কিন্তু ঘুম দুজনের চোখ থেকে দূরে। আরিফ ভাবছিল, সত্যিই কি সকাল হতেই চলে যাব? এই রাত কি তার জীবনের শেষ শান্ত রাত হবে? আর সায়রা ভাবছিল, কাল পাড়ার লোক কি বলবে, বাবার উপর কি যাবে? কিন্তু এই প্রশ্নের মাঝে একটা সুখও ছিল। আজ সে কাউকে ঠান্ডায় মরতে ছাড়েনি। ধীরে ধীরে বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। সেই রাতে দুর্গাপুরের ঠান্ডা হাওয়ার মাঝে সেই ছোট বাড়িতে একটা ছাদ, দুটো অচেনা জীবনকে এক অদ্ভুত বিশ্বাসের ডোরে বেঁধেছিল। এক রাতের জন্য হলেও, কিন্তু এত গভীর যে সকালে তাকে উপেক্ষা করা সহজ হবে না।
সকাল দুর্গাপুরের বস্তিতে খুব ধীরে নামে। সূর্য প্রথম ছাদের কিনারায় ছোঁয়ে, তারপর গলিতে ছড়ানো জলের ছোট ছোট গর্তে আলো ফেলে। সকাল যখন হারুন দরজা খুলেন আর বাইরের হাওয়া ভিতরে এলো, তখনই বস্তির আওয়াজও ভিতরে ঢুকে পড়ল। দুধওয়ালার সাইকেলের ঘণ্টা, সবজিওয়ালার ডাক, আর সবচেয়ে তীক্ষ্ণ, সায়রা রান্নাঘরে চা বানাচ্ছিল। তার আঙুল স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু ভিতরে একটা ঘাবড়ে যাওয়া ছিল। সে জানত এই সকাল সহজ হবে না। সে নিজেকে বোঝাতে চেয়েছিল, আমি ভুল করিনি। কিন্তু সমাজের আওয়াজ অনেক সময় এত উঁচু হয় যে নিজের মনের আওয়াজ চাপা পড়ে যায়। সে 2টো কাপ চা বানালো, একটা বাবার জন্য, একটা আরিফের জন্য। যখন সে ঘরে এলো, আরিফ জেগে গিয়েছিল। সে বসেছিল, আর তার চোখে রাতের সুখ নেই, সকালের অপরাধ বোধ ছিল। সে সায়রাকে দেখেই বলল, আমি চলে যাই। তার কথায় তাড়াহুড়ো ছিল না। সায়রা কিছু না বলে তার সামনে চা রাখল। আগে চা খাও, সে শান্ত স্বরে বলল। আরিফ কাপ ধরল, কিন্তু তার আঙুল কাঁপছিল। বাইরে থেকে হঠাৎ একটা তীব্র আওয়াজ এলো, হারুনজি, এ কমলা। হারুন দরজা পর্যন্ত গেলেন। জি। তার গলায় সংকোচ ছিল। রাতে কে ছিল? আমরা তো স্পষ্ট দেখেছি। মেয়ে আপনার, লোকে কথা বানাবে। কমলার গলায় চিন্তার মুখোশ ছিল, কিন্তু ভিতরে তীর স্পষ্ট ঝলকাচ্ছিল। হারুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ধীরে বললেন, শুধু একটা গরিব ছেলে ছিল, সাহায্য করেছিলাম। কমলা লম্বা নিঃশ্বাস নিল। সাহায্যও ভেবেচিন্তে করতে হয়, আজকাল যুগ ভালো নয়। দরজার ওপারে দাঁড়িয়ে সায়রা সব শুনছিল। তার গলায় কিছু আটকে গেল। সে জানত এটা শুধু শুরু। আরিফও কথার টুকরো শুনে ফেলেছিল। সে কাপ নামিয়ে রাখল। আমি চলে যাই, সে দৃঢ় স্বরে বলল। আমার জন্য। তার কথা শেষ হলো না, কিন্তু সায়রা বুঝে গেল। সে প্রথমবার একটু কঠিন স্বরে বলল, তোমার জন্য নয়, লোকের চিন্তার জন্য। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, দুঃখ আর রাগের মিশেল। হারুন ভিতরে এলেন, তার চোখে চিন্তা গভীর। সায়রা, তারা ধীরে বললেন, বেটি, দুনিয়া এত সোজা নয়, লোকে কথা বানাবে। তোমার পড়াশোনা, তোমার ভবিষ্যৎ। তার স্বর ভাঙছিল। তিনি মেয়েকে রক্ষা করতে চাইছিলেন, কিন্তু সমাজের ভয় তাকে জড়িয়ে রেখেছিল। সায়রা প্রথমবার বাবার সামনে চোখ তুলে বলল, বাবা, যদি আজ আমি একে বের করে দিই, তাহলে কি আমার ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যাবে? লোকে কি তখন কিছু বলবে না? লোকে তো তখনও বলবে যে একটা মেয়ে রাতে ছেলেকে বাড়িতে রেখেছে। তার গলা কাঁপছিল, কিন্তু কথা মজবুত ছিল। বাইরে এখন 2-3 জন মহিলা জড়ো হয়ে গিয়েছে। আওয়াজ আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। দেখো দেখো, দরজা বন্ধ করে দিয়েছে, কিছু গোলমাল আছে। হারুনের শ্বাস দ্রুত হয়ে গেল। তাদের মনে হলো তাদের ইজ্জত দেয়ালে ধাক্কা খেয়ে পড়ছে। তারা আরিফের দিকে তাকালেন। প্রথমবার তাদের মুখে কঠোরতা এলো। বাবা, তারা বললেন, তুমি বুড়া মনে করো না, কিন্তু হয়তো তোমাকে যাওয়াই ভালো। এটা বলতে গিয়ে তাদের চোখও ভিজে গিয়েছিল। এই সিদ্ধান্ত হৃদয় থেকে নয়, ভয় থেকে বেরিয়েছে। সায়রা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার মনে হলো যেন রাতে যে সাহস জোগাড় করেছিল তা সকালের রোদে গলে যাচ্ছে। আরিফ ধীরে উঠে দাঁড়ালো। সে মাথা নিচু করে বলল, আপনারা রাতভর ছাদ দিয়েছেন, তাই অনেক। তার গলায় কৃতজ্ঞতা ছিল। দরজার দিকে এগোতে তার পা ভারী ছিল, কিন্তু সে ফিরল না। হয়তো সে জানত যদি ফিরে দেখে তাহলে ভেঙে পড়বে। সায়রা হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। থামো, সে বলল। বাইরের আওয়াজ এখনও আসছিল। সে আরিফের চোখে সোজা তাকিয়ে বলল, তুমি যাবে তো তোমার জন্য নয়। মনে রেখো, তুমি কারো বদনাম নও। তুমি শুধু একটা মানুষ যার সাহায্যের দরকার ছিল। তার চোখে চোখের জল ছিল, কিন্তু সে কাঁদছিল না। সে নিজেকে সামলে রেখেছিল। আরিফ বলল, আমি গ্রামে চলে যাব। সে বলল, হয়তো সেখানে কিছু বাকি আছে। এটা বলতে গিয়ে তার নিজেরও বিশ্বাস ছিল না। দরজা খুলল। বাইরে দাঁড়ানো নজর একসাথে তার ওপর আটকে গেল। কিছুতে তিরস্কার ছিল, কিছুতে কৌতূহল, কিছুতে উপেক্ষা। আরিফ মাথা নিচু করল আর বাইরে বেরিয়ে গেল। রোদ তার মুখে পড়ল, তীব্র চোখা। সে চলতে লাগল, পিছনে না তাকিয়ে। দরজা বন্ধ হলো। বাড়ির ভিতরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সায়রা দেয়ালের সাহায্য নিল। হারুন চেয়ারে বসলেন মাথা ধরে। বাইরের ফুসফুসানি ধীরে ধীরে কমে গেল, কিন্তু তাদের কথা
বাড়ির দেয়ালে আটকে রইল। সায়রার চোখ থেকে শেষে চোখের জল বেরোলো। দুঃখের নয়, বরং সেই সত্যের যে সমাজের সকাল অনেক সময় মানুষের রাতের থেকে বেশি অন্ধকার হয়। দুর্গাপুর থেকে গ্রামের বাস যখন চলল, তখন ধুলোর একটা মেঘ পিছনে রয়ে গেল। আরিফ জানালার কাছে বসেছিল, কিন্তু তার নজর বাইরের খেতে নয়, ভিতরের খালি পণে আটকে ছিল। সকালের সেই ঘটনা তার কানে বারবার গুনগুন করছিল। পাড়ার ফুসফুসানি, হারুনের কাঁপা গলা, আর সবচেয়ে বেশি সায়রার সেই লাইন, তুমি কারো বদনাম নও। সে বাসের সিটের লোহার রড শক্ত করে ধরল। তার মনে হলো যদি সে ছেড়ে দেয় তাহলে ভেঙে পড়বে। গ্রামের রাস্তা যত কাছে আসছিল, তার ভিতরের ভয় আরও স্পষ্ট হচ্ছিল। সে জানত সে কোনো স্বাগতের জন্য ফিরছে না। গ্রামের নাম ছিল ভীরাপুর। মাটির পথ, ভাঙা চৌপাল, আর ক্ষেতের কিনারে দাঁড়ানো পিপল গাছ। বাবার মৃত্যুর পর এই গ্রাম আর বাড়ি ছিল না, শুধু একটা জায়গা হয়ে গিয়েছিল যেখানে তার নাম বোঝার মতো নেওয়া হতো। বাস থেকে নামতেই চাচার বাড়ির দিকে পা বাড়ালো। গোপাল তার চাচা আঙিনায় খাটিয়ায় বসেছিল। আরিফকে দেখেই তার মুখে তিরস্কারের রেখা ফুটে উঠল। কেন এসেছিস? সে সোজা প্রশ্ন করল। আরিফ ধীর স্বরে বলল, অন্য কোথাও জায়গা ছিল না। শহরে গিয়ে বড় হয়ে গিয়েছিলি না, এখন কি হলো? তার গলায় দয়ার একটা কণাও ছিল না। আরিফ মাথা নিচু করল। সে সাফাই দিতে চাইছিল না, সে শুধু এটুকু বলল, আমি এখানে থেকে যাব, খেতে কাজ করব। গোপাল কড়া হাসল। থাকবি? কোন হকে? তোর বাবার জমি তো আমি বেচে দিয়েছি। ঋণ ছিল, আরিফ বলল, কিন্তু সেটা তার গলা ভেঙে গেল। কিছু ছিল না। গোপাল কঠোর স্বরে বলল, এখন যা আছে তা আমার। তুই যদি থাকতে চাস তাহলে চাকরের মতো থাক, খাবার মিলবে তো খাস, না হলে। সে হাত ঝাঁকালো। আরিফ চুপচাপ মাথা নাড়ল। তার লড়াইয়ের শক্তি ছিল না। সে জানত যদি বিরোধ করে তাহলে গ্রাম থেকেও বের করে দেবে। সেই সন্ধ্যায় তাকে খেতে কাজে পাঠিয়ে দেওয়া হলো। রোদ তীব্র ছিল, মাটি শুকনো ছিল। ওদিকে দুর্গাপুরে সায়রার জন্য দিন আরও ভারী হয়ে গেল। কলেজ যাওয়ার সময় মেয়েদের নজর বদলে গিয়েছে। কিছু সহেলি চুপ হয়ে গিয়েছে, কিছু সালাহ দিয়েছে এসব ক্ষেত্রে দূরে থাকা উচিত। সায়রা প্রতি সন্ধ্যায় বাড়ি ফিরলে বাবাকে আরও ঝুঁকে যাওয়া দেখত। হারুন এখন আগের থেকে বেশি চুপচাপ থাকতে লাগলেন। একদিন তারা হঠাৎ বললেন, সায়রা, লোকে বলে তোর বিয়ের কথা বলা মুশকিল হয়ে যাবে। এটা বলতে গিয়ে তাদের চোখে চোখে জল ছিল। তিনি মেয়ের উপর সন্দেহ করেন না, কিন্তু সমাজের আঙুল থেকে ভয় পান। সেই রাতে সায়রা অনেক দেরি পর্যন্ত জেগে রইল। সে কাগজ আর কলম বের করল, অনেকক্ষণ খালি পাতা দেখল, তারপর লিখতে শুরু করল। আরিফ, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বোঝো যে আমি তোমাকে দোষী মনে করি না। সেই রাতে আমি যা করেছি তা মানুষ হিসেবে করেছি। যদি দুনিয়া তা ভুল বোঝে তাহলে এটা দুনিয়ার কমতি। তার কথায় চোখে জল ছিল, কিন্তু প্রত্যেক বাক্য মজবুত ছিল। সে লিখল, যদি তুমি ফিরতে পারো তাহলে নিজের জন্য ফিরো, আমার জন্য নয়। নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াও। তুমি কারো বদনাম নও, কারো দায়িত্ব নও, তুমি নিজের জীবন। কয়েকদিন পর সেই চিঠি ভীরাপুর পৌঁছাল। ডাকিয়া গোপালের বাড়ির বাইরে ডাক দিল। গোপাল লেফাফা খুলল, নাম পড়ল, আর হেসে আরিফের দিকে ছুড়ে দিল। শহরবালির চিঠি এসেছে, সে ব্যঙ্গ করে বলল। আরিফের মুখ সাদা হয়ে গেল। সে কাঁপা হাতে লেফাফা তুলল। ক্ষেতের কিনারে পিপলের নিচে বসে সে চিঠি খুলল। যত পড়ছিল তার চোখ ভরে উঠছিল। সায়রার কথা তার ভিতরে নিভে যাওয়া আগুনে হাওয়ার মতো ছিল। প্রথমবার তার মনে হলো কেউ তাকে বোঝে, প্রশ্ন না করে, সন্দেহ না করে। সেই রাতে আরিফ চাচার বাড়িতে শেষ পার্শুল। সকালে সূর্য ওঠার আগে সে উঠে গেল। তার কাছে যা সামান্য জিনিস ছিল বেঁধে নিল। গোপাল তখনও ঘুমোচ্ছিল। আরিফ একবার আঙিনা দেখল, যেখানে তার ছোটবেলা খেলেছিল। তারপর আওয়াজ না করে বাইরে বেরিয়ে গেল। এবার সে পালাচ্ছে না, সে যাচ্ছে। ওদিকে দুর্গাপুরে সায়রার মনে যেন ভিতরে ভিতরে কিছু অনুভব হলো। সে আকাশের দিকে তাকালো। তার জানা ছিল না আরিফ কি করবে, কোথায় যাবে, কিন্তু সে প্রার্থনা করল, হে ভগবান, একে মজবুত রাখো। আরিফ পিছনে ফিরে তাকালো না। এবার সে পালাচ্ছে না, সে তার হার থেকে নয়, তার অপমান থেকে দূরে যাচ্ছে। তার হাতে শুধু একটা ছোট থলে ছিল, জেবে সায়রার চিঠি। সেই চিঠি এখন তার জন্য তাবিজের মতো। সে ঠিক করে নিয়েছে সে কোথাও যাবে, কাজ করবে, পড়বে, তো নিজে উঠবে, কিন্তু এখন কারো সামনে মাথা নিচু করে বাঁচবে না।
দিন যেতে লাগলো। আরিফ কাছের শহরে মজুরি দিয়ে শুরু করলো। প্রথমে ইট বইল, তারপর একটা ওয়ার্কশপে কাজ পেল। হাতের রুক্ষতা বাড়তে লাগলো, কিন্তু ভিতরে কিছু মজবুত হচ্ছিল। রাতে ক্লান্ত হয়ে যখন সে চাটাইয়ে শুতো, তখন সায়রার চিঠি বের করে পড়ত। প্রত্যেকবার সেই একই বাক্য তাকে শক্তি দিত, তুমি নিজের জীবন। সে ধীরে ধীরে পড়াশোনার পুরনো বই আবার তুলল। সন্ধ্যায় কাজের পর সে সরকারি লাইব্রেরিতে যেত। লোকে হাসত, মজুর হয়ে পড়াশোনা করবে, কিন্তু এখন হাসিতে তার কিছু যায় আসে না। অপমানের স্বাদ সে আগেই চেখেছে। এখন তীরে তার কাছে দুঃখ কম, চ্যালেঞ্জ বেশি দেখা যায়। ওদিকে দুর্গাপুরে সায়রার জীবন সহজ হয়নি। বস্তির কথা ধীরে ধীরে কমেছে ঠিকই, কিন্তু দাগ রয়ে গেছে। কলেজেও কিছু ফুসফুসানি তার পিছনে চলত। অনেক সম্বন্ধ এলো, তারপর কারণ ছালাই ফিরে গেল। কারণ কেউ খোলাখুলি বলে না, কিন্তু সবাই জানে। হারুনের শরীরও পড়তে লাগলো। এক সন্ধ্যায় তারা সায়রার হাত ধরে বললেন, বেটি, আমি তোকে থামাইনি, কিন্তু ভয় পাই কোথাও তোর জীবন একা না হয়ে যায়। সায়রা হাসল, কিন্তু তার চোখ ভিজে গেল। বাবা, সে বলল, একাকিত্ব তখন আসে যখন আমরা সঠিক থেকেও চুপ হয়ে যাই। সময় তার চাল চলতে লাগলো। 2 বছর কেটে গেল। আরিফ পরিশ্রম করে ডিপ্লোমা শেষ করল। একটা ছোট কোম্পানিতে তাকে স্থায়ী চাকরি মিলল। প্রথম বেতন হাতে এলে তার আঙুল কাঁপল। তার মনে পড়ল সেই হাত কখনো ভিক্ষার মতো সাহায্য নিতে ভয় পেয়েছিল। সে সেই দিনই দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিল। না কোনো দেখানোর জন্য, না কোনো প্রতিশোধের জন্য, শুধু এটা বলার জন্য যে সে পড়েনি। দুর্গাপুর পৌঁছে তার মনে হলো শহর কিছু বদলে গেছে। কারখানার চিমনি একই, কিন্তু তার ভিতরের ঘাবড়ে যাওয়া নেই। সে সোজা সেই বস্তির দিকে চলল যেখানে সায়রা থাকত। পথে অনেকবার মনে হলো, সে কি স্বাগতের যোগ্য? সায়রা তাকে দেখে খুশি হবে না অস্থির? তার পা ধীর হয়ে গেল। যখন সে সেই ছোট বাড়ির সামনে পৌঁছাল, তখন দরজা অর্ধেক খোলা। ভিতরে নিস্তব্ধতা। পাড়ার কমলা বাইরে বসেছিল। তিনি আরিফকে চিনতে কয়েক মুহূর্ত লাগলো। আরে তুমি? তার গলায় আশ্চর্য ছিল। সায়রা কোথায়? আরিফ জিজ্ঞেস করল। কমলার চোখে এক মুহূর্তের জন্য নর্মতা এলো, যা আগে কখনো ছিল না। তোমাকে জানা নেই? তিনি ধীরে বললেন। আরিফের বুক যেন থেমে গেল, তার গলা শুকিয়ে গেল। হারুনজি তো গত বছর চলে গেছেন। শরীর বেশি খারাপ হয়ে গিয়েছিল। সায়রা এখন হাসপাতালে কাজ করে, এখানেই কাছে কোয়ার্টার পেয়েছে। আরিফ স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু বুকের কম্পন কমল না। সে হাসপাতালে পৌঁছাল। সাদা দেয়াল, ওষুধের গন্ধ, স্ট্রেচারের আওয়াজ, সব একই ছিল, যেমন সায়রা কখনো বলেছিল। রিসেপশনে জিজ্ঞেস করে তাকে ওয়ার্ড নম্বর 7-এর দিকে পাঠানো হলো। সেখানে সে তাকে দেখল। সাদা নার্সিং পোশাকে, চুল পিছনে বাঁধা, মুখে সেই শান্ত দৃঢ়তা। সে কোনো রোগীকে ওষুধ দিচ্ছিল। আরিফ কয়েক পা দূরে থামল। এত বছরের ব্যবধান তার গলায় আটকে গেল। যখন সায়রা ফিরে তাকে দেখল, তখন প্রথমে চিনতে এক মুহূর্ত লাগলো। তারপর তার চোখ বড় হয়ে গেল। আরিফ, সে ধীরে বলল। সেই একটা শব্দে আশ্চর্য ছিল, সুখ, আর কোথাও গভীরে লুকানো পুরনো যন্ত্রণাও। আরিফ হালকা হাসি দিয়ে মাথা নাড়ল। আমি নিজের জন্য ফিরেছি, সে বলল, যেমন তুমি লিখেছিলে। তার গলায় এখন সেই কাঁপুনি ছিল না। কিছুক্ষণ দুজনে চুপ। হাসপাতালের শোরের মাঝে তাদের চুপ থাকা খুব নিচু ছিল। তুমি ঠিক আছো? সায়রা জিজ্ঞেস করল। এখন আছি, আরিফ উত্তর দিল। সে তার চাকরি, তার পড়াশোনার কথা বলল। প্রত্যেক কথার সঙ্গে তার মুখে আত্মবিশ্বাস ফুটে উঠছিল। সায়রা শুনতে লাগল। তার চোখে চমক ছিল, যেন সে তার সিদ্ধান্তের ফল দেখে ফেলেছে। তারপর আরিফ ধীরে জিজ্ঞেস করল, আর তুমি? সায়রা একটা লম্বা নিঃশ্বাস নিল। আমি ঠিক আছি। বাবার পর দায়িত্ব বেড়ে গেছে। বিয়ের কথা এখন কেউ বলে না। সে হালকা হাসি দিয়ে বলল, হয়তো ভালোই হয়েছে। আমি এখানে কাজে খুশি। তার স্বরে অভিযোগ ছিল না, শুধু একটা স্বীকারোক্তি। আরিফ জেব থেকে সেই পুরনো চিঠি বের করল। কাগজ এখন হালকা হলুদ হয়ে গেছে, কিনারা মুড়ে গেছে। এটা এখনও আমার কাছে আছে, সে বলল। সায়রার চোখ নম হয়ে গেল। তুমি তা সত্যি করে দেখিয়েছ, সে ফুসফুস করে বলল। সেই মুহূর্তে দুজনেই বুঝল, তাদের মাঝের সম্পর্ক নামের মোহতাজ নয়। তা প্রেম ছিল কি না তা জরুরি নয়, তা বিশ্বাস ছিল, যা এক রাতের ছাদ থেকে শুরু হয়ে বছরের দূরত্বেও ভাঙেনি। আরিফ ধীরে বলল, যদি সেই রাতে তুমি আমাকে ছেড়ে দিতে, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না।
সায়রা মাথা নাড়ল। আর যদি তুমি নিজেকে ছেড়ে দিতে তাহলে আমার সিদ্ধান্তও ভুল হয়ে যেত। বাইরে সন্ধ্যা নামতে লাগল। হাসপাতালের জানালা দিয়ে রোদের শেষ কিরণ ভিতরে এলো। আরিফ বলল, আমি এখন পালাবো না, যেখানেই থাকি সত্যের সঙ্গে থাকব। সায়রা তার চোখে তাকালো। এখন সে সেই অসহায় ছেলেকে দেখছে না, সেখানে একটা মানুষ দাঁড়িয়ে যে অপমানকে সিঁড়ি বানিয়ে নিয়েছে। দুর্গাপুরের হাওয়ায় এখনও ধোঁয়া ছিল, কিন্তু সেই ছোট ওয়ার্ডে দুটো জীবনের ভিতর একটা পরিষ্কার আকাশ খুলে গিয়েছে। চোখের জল এখনও ছিল, কিন্তু তা দুঃখের নয়, গর্ব আর স্বস্তির। যদি এই গল্প তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করো। কমেন্টে তোমার আর তোমার শহরের নাম লিখো, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় হৃদয় ছুঁয়েছে। আবার দেখা হবে একটা নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে। ততক্ষণ সুখে থেকো, সুস্থ থেকো আর তোমাদের সম্পর্ককে সময় দিও।